নমস্কার, আপনারা দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আমি সুপর্ণা, আর আজ আমাদের সাথে রয়েছে অভিজ্ঞ বীমা বিশেষজ্ঞ সাক্ষ্য মিত্র মহাশয়, যাকে আপনারা একজন আর্থিক উপদেষ্টাও বলতে পারেন। নমস্কার দাদা। নমস্কার। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ। আপনারা আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ এইচপিআর নিউজকেও। জীবনে চলার পথে বর্তমান সময়ে জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্সের গুরুত্ব কিন্তু অনেকটাই। আজ এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করে নেব। প্রথমেই আমি দাদাকে বলবো যে বর্তমান সময়ে জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্সের যে গুরুত্বটা, সেটা আমাদের দর্শকদের একটু বুঝিয়ে দিন। অ্যাকচুয়ালি আজকের দিনে 21st সেঞ্চুরিতে আগে আমরা জানতাম অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন, কিন্তু 21st সেঞ্চুরিতে আর একটা জিনিসের প্রয়োজন হয়ে উঠেছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। প্রত্যেকটা মানুষের জীবন এখন অনিশ্চিত। প্রতি মুহূর্তে আমরা গাড়ি ঘোড়া চালাচ্ছি, তাতে বিভিন্ন জায়গায় আমরা রোডে, বাসে, ট্রেনে সারাক্ষণ আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। তো এই বিপদের সম্মুখীন থেকে তো আমরা অবশ্যই প্রত্যেকে সুরক্ষিত থাকার চেষ্টা করব, তা সত্ত্বেও অনেক সময় আমাদের দুর্ঘটনা ঘটে যায় নিজেদের দোষে বা অপরের দোষে। তা সেই যে ক্ষতিপূরণ হবে, পরিবারের যে ক্ষতিপূরণ, সেটাকে কিন্তু একমাত্র ইন্স্যুরেন্সই বাঁচাতে পারবে। এই ইন্স্যুরেন্স বিভিন্ন রকম আপনাদের হতে পারে। এক লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, এক মেডিকেল ইন্স্যুরেন্স হতে পারে। মেডিকেল ইন্স্যুরেন্স কি করবে? মেডিকেল ইন্স্যুরেন্স করবে যে ইনিশিয়ালি যদি আপনাকে কোনো নার্সিংহোমে ভর্তি করতে হয়, সেই সময় কিন্তু একটা নার্সিংহোমে ভর্তি করলে লাখ লাখ টাকা খরচের ব্যাপার আছে। 3 দিন, 5 দিন, 10 দিন যদি থাকে, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত আমরা দেখেছি তার মেডিকেল বিল উঠে যায়। তা সাধারণ পরিবারে, আমাদের মতো মধ্যবর্তী পরিবারে কিন্তু এতগুলো টাকা সবসময় মানুষের কাছে থাকে না। তার ফলে কি একটা পরিবার সঙ্গে সঙ্গে উইদিন এ মিনিট আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। তার ফলে তার বাড়ির দলিলটা বন্ধক রাখতে হয়, যা পূর্ববর্তী সেভিংস আছে সেগুলো ভেঙে ফেলতে হয়, বাড়ির সোনাদানা বন্ধক রাখতে হয়। তা বাড়িতে, পরিবারে একটা অস্থির অবস্থা তৈরি হয়। তা সেই কারণে প্রত্যেকটা মানুষ আজকের দিনে একটা মেডিক্লেম করে রাখছে। মেডিক্লেমের সঙ্গে সঙ্গে আপনারা একটা ক্যাশলেস কার্ড পেয়ে যাবেন, লাইক এটিএম কার্ডের মতো, যে আমার যখন প্রয়োজন ওই কার্ডটাকে আমি ব্যবহার করে যে কোনো ভারতবর্ষের এ ক্যাটাগরি থেকে বলুন সি ক্যাটাগরি, যে কোনো নার্সিংহোমে আমি বিনা পয়সায় ক্যাশলেস ট্রিটমেন্ট করে কিন্তু আমি বিনা সমস্যায় আমি বাড়ি ফেরত আসতে পারি। ঠিক আছে? তার জন্য আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা একটা চিন্তা, বা আমার পরিবারে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে বা বড় রোগ হয়েছে, এটা তো একটা চিন্তা। কিন্তু সেই মুহূর্তে টাকাও যদি না থাকে, সেটা চিন্তার উপর আরও চিন্তা বাড়িয়ে দেয়। এই চিন্তাকে মুক্ত করার জন্যই কিন্তু মেডিক্লেম। মেডিক্লেম কি আপনাকে একটা পিস অফ মাইন্ড দেবে, একটা মানসিক শান্তি দেবে, যে শান্তিটা কিন্তু বিপদের দিনে অনেক বন্ধু বান্ধব আস্তে আস্তে আমরা দেখেছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আস্তে আস্তে টাকার প্রয়োজন হলে পাশে সরে যায়, বা কেউ সাহায্য করলো 5,000, 10,000, 20,000, 50,000 অব্দি সাহায্য করতে পারবে, এর বেশি তো সাহায্য করা সম্ভব নয়। কিন্তু একটা যে ক্যাশলেস কার্ড বা মেডিক্লেম, এটা পৃথিবীর সবচেয়ে পরম বন্ধু জায়গায় সেই সময় পরম বন্ধু হয়ে ওঠে। বিপদের দিনে 5 লাখ, 10 লাখ ওই মেডিক্লেম থেকেই কিন্তু আমরা সাহায্য পাই। এই কারণে আজকের দিনে প্রতিটা মানুষের মেডিক্লেম করে রাখা উচিত। আর দ্বিতীয় ইন্স্যুরেন্স কি? সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। কোনো কারণে কোনো অনিশ্চিত দুর্ঘটনা বা হঠাৎ করে কোনো বড় রোগে যদি আমাদের মৃত্যু ঘটে, আমরা তো পৃথিবী থেকে চলে গেলাম, কিন্তু আমাদের যেটা সবচেয়ে ক্ষতি হয় সেটা হচ্ছে আমাদের ফেলে রাখা পরিবার। আমার বৃদ্ধ বাবা মা, বা যাদের পরিবার আছে, স্ত্রী বা সন্তান, একটা সন্তান হোক, দুটো সন্তান হোক, তাদের কিন্তু আমরা অথৈ জলে ফেলে চলে যাই। তো সেইখানে সবচেয়ে ত্রাতার হিসেবে কাজ করে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স। একটা মানুষের মৃত্যু ঘটলে পরিবারে দু ধরনের মৃত্যু ঘটে বা ডেথ ঘটে। একটা হচ্ছে যে ইমোশনাল লস। ইমোশনাল লস মানে যে আমি নেই আমার পরিবারে, তা আমি নেই, এটা পরিবারের বিশাল একটা ক্ষতি। তা আমার থেকে যে ইনকামটা আসছিল পরিবারে, যে খরচাটা করছিলাম আমি, 30,000 হোক, 20,000 হোক, 40,000 হোক, 50,000 টাকা, পরের মাস বা পরের দিন থেকে কিন্তু সেই রোজগারটাও পরিবারে বন্ধ হয়ে গেল। সেই রোজগারটাই কিন্তু ব্যাকআপ দেওয়ার কেউ থাকে না, এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমরা দেখেছি আস্তে আস্তে পিছিয়ে চলে যায়, কারণ তারাও সাহায্য করতে পারে না। সেই সময় সবচেয়ে কাজে আসে জীবন বীমা। আমার তো মতে প্রতিটা পরিবারের যারা রোজগার করতে আছে, প্রত্যেকের একটা করে জীবন বীমা, অথবা আধুনিক যুগে সেটাকে বলে টার্ম ইন্স্যুরেন্স, প্রত্যেকের করে রাখা উচিত। মানুষের মধ্যে একটা ধারণা আছে যে বেঁচে থাকার থেকে মৃত্যু হলে বেশি লাভ ইন্স্যুরেন্সে। এই বিষয়ে একটু আলোকপাত করুন। এটা আমরা পুরোনো দিন থেকে এটা শুনে আসছি। এখনো অনেকের, আধুনিক যুগ পাল্টাচ্ছে, যুগ আধুনিক হচ্ছে,
কিছু মানুষ তো কিছু বলবেই, বলার জন্যই তো আছে। একদম এটা সম্পূর্ণভাবে আমি বলতে পারি গুজব। বিপদের দিনে সবচেয়ে বেশি কাজ করে বিমায়। যে কোনো ক্ষেত্রে বিমার কোনো দ্বিতীয় বিকল্প হতে পারে না। বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া। আমি কিন্তু যে সারাদিন, আমি হোক বা যে কোনো পুরুষ হোক, সকাল থেকে রাত অবধি যে পরিশ্রমটা করছে, সেটা কিন্তু সে নিজের একার জন্য করছে না, তার পরিবারের জন্য, তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, বৃদ্ধ মামার ওষুধ কেনার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, ভালো ভ্যাকেশনে যাওয়ার জন্য, সন্তানকে ভালো স্কুলে পাঠানোর জন্য। একদম সম্পূর্ণ কিন্তু নিজের জন্য খরচা করছে না। কিন্তু কোনো কারণে সেই ব্যক্তি মৃত্যু ঘটলে তখন এই যে ইলেকট্রিক বিল, ফোনের বিল, বাচ্চার খরচা, সেটা দেবে কে? সে যদি বলে দিতে পারে না এরকম 1 2 3 4 5 করে যে এই 5জন ব্যক্তি আমার অবর্তমানে 10 বছর আমার পরিবারকে চালাতে হবে, তার বীমা নেওয়ার প্রয়োজন নেই। বা তার অ্যাকাউন্টে 1 কোটি টাকা, 2 কোটি টাকা বা 2 কোটি টাকা জমি আছে, তাদের জন্য বীমা নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যার পরিবার তার প্রতি নির্ভরশীল, তাকে অবশ্যই একটি জীবন বীমা এবং একটি মেডিক্লেম বীমা নিয়ে রাখা নেওয়া উচিত। উচিত। একদম। ইন্স্যুরেন্স না থাকলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি আমরা? এক কথায় আজকের দিনে বলতে গেলে প্রতিটা জিনিসের উপরই আমাদের ইন্স্যুরেন্স রয়েছে। প্রত্যেকটা আমরা দৈনন্দিন জীবনে যা দেখি তার উপরেই ইন্স্যুরেন্স আছে। আমি তো এতক্ষণ ধরে আপনাকে জীবন বীমা, মেডিক্লেম বীমা বলছি, কিন্তু সমস্ত কিছুরই, আপনার যদি একটা বাইক থাকে, একটি 4 চাকা থাকে, তারও ইন্স্যুরেন্স প্রয়োজন। কোনো কারণে 4 চাকাটা কোথাও লাগলো, ধাক্কা মারলো, বা 4 চাকায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, 8,000, 10,000, 15,000, 20,000, 50,000 টাকা অব্দি বিল উঠে যায়। একদম তার জন্য গাড়ির ইন্স্যুরেন্স রাখা দরকার। আপনি একটা জায়গায় বাইক রেখে ব্যাংকে গেছেন বা বাজার করতে গেছেন, এসে দেখছেন বাইকটা নেই, সেই বাইকটা চুরি হওয়ার জন্য ইন্স্যুরেন্স সাহায্য করবে। আবার আপনার হাতে যে দামি মোবাইলটা থাকে, অ্যাপেলের মোবাইল বা 30,000, 40,000, সেটা পড়ে গিয়ে ভেঙে গেলে বা সেই ফোনটা চুরিয়ে গেলে, তার জন্য আধুনিক যুগে কিন্তু বীমা আছে ভারতবর্ষে। আপনার বাড়িতে যদি কোনো পোষ্য কুকুর থাকে, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার জন্য আধুনিক যুগে বীমা রয়েছে। তার যদি কোনো শরীর খারাপে বড় অপারেশন বা বড় চিকিৎসা খরচা যায়, তার জন্য বীমা রয়েছে। আপনি যা দেখবেন আমাদের সমাজে সবকিছুরই বীমা আছে। আমার বাড়িটার, যে বাড়িটায় রয়েছি বা বাড়িটায় প্রত্যেকটা মানুষ থাকে, তারও বীমা রয়েছে। কোনো কারণে বাড়িতে বন্যার জলে সমস্যা হলো বা ভূমিকম্পে বাড়িটা ভেঙে গেল, একটা মানুষ তো সারা জীবনে কষ্ট করে সঞ্চয় করে বাড়ি তৈরি করে, সেই বাড়িতে কোনো কারণে ভূমিকম্প এলো বা বন্যায় ভেসে গেল, বিভিন্ন কারণে হতে পারে, বাজ পড়ে সমস্যা হলো, তারও বীমা আছে। বাড়িতে যে টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান, এগুলোরও বীমা আছে। কখনো যদি আমরা এর মধ্যেও শুনেছি শান্তিপুরে 2-3 জন বাজ পড়ে মারা গেছেন, তা সেটা যদি বাড়িতে বাজ পড়ে, যে টিভিটা নষ্ট হয়ে যায় বা ফ্রিজটা নষ্ট হয়ে যায়, তারও বীমা আছে। আপনি চোখে যা দেখবেন আমাদের সমাজে, প্রত্যেকটা জিনিসেরই বীমা আছে। আপনি যদি ফ্লাইটে কোথাও ট্রাভেল করতে যান, ফ্লাইটটা লেটে চলছে, তাতে আপনার কোনো একটা মিটিং নষ্ট হলো বা আপনার একটা পাসপোর্ট হারিয়ে গেছে বা আপনার লাগেজটা হারিয়ে গেছে ফ্লাইট থেকে, তারও বীমা আছে। সেটাকে ট্রাভেল ইন্স্যুরেন্স বলে। আপনি পৃথিবীর যত সমস্ত জিনিস দেখবেন, সমস্ত কিছুরই বীমা আছে। বীমাবিহীন আজকের দিনে একটা মনুষ্য জীবন চলা অসম্ভব। অসম্ভব। একদমই। আচ্ছা, বিভিন্ন চিট ফান্ডের মতো ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ডের টাকা মার হওয়ার কি সম্ভাবনা আছে? ইন্স্যুরেন্স ভারতবর্ষে 1999 সালে, আগে ইন্স্যুরেন্সের ডেভেলপমেন্ট এইভাবে হয়নি। তার আগে থেকে আমরা 1956 সাল থেকে আমরা দেখেছি এলআইসিকে বা গভর্নমেন্টের ন্যাশনাল ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স, এগুলো তো ছিলই। কিন্তু 1999 সালের পর ভারতের অর্থনীতি এবং বীমা শিল্পে এক আধুনিক মানে রূপান্তরকারী যুগ এসছে, এবং সেই যুগের মেন ভারত সরকার আইআরডিএআই বলে একটা সংস্থাকে নিয়োগ করেছে। সেই সংস্থা টোটাল রেগুলেট করে। আমরা যেমন ব্যাংকে কখনো আমাদের টাকা মার গেলে আমরা আরবিআই কে জানাতে পারি, সেরকম ইন্স্যুরেন্সে কখনো যদি আমাদের টাকা নিয়ে কোনো সমস্যা হয় বা মার যায়, আমরা আইআরডিআই কে আমরা জানাতে পারি। এই রেগুলেট সংস্থা এখন প্রচন্ড কঠোর, এবং প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানিকে তার একটা নির্দিষ্ট বড় পরিমাণ মর্টগেজ মানি সেখানে রাখতে হয়, এবং সে বীমা আইআরডি যে নিয়মাবলী দেয়, সেই নিয়মাবলীর আন্ডারে বীমা সংস্থাগুলোকে চালাতে হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আজকের দিনে এক পয়সাও কোনো ভারতবর্ষের কোনো বীমা সংস্থা থেকে, 24টা বীমা সংস্থা আছে, গভর্নমেন্টের একটা সংস্থা আছে, প্রাইভেটের, এলআইসি গভর্নমেন্টের এবং প্রাইভেটের আরো 24টা সংস্থা আছে, কোনো বীমা সংস্থা থেকে 1 টাকাও কিন্তু মার যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আজকের দিনে আমাদের মানুষকেও সচেতন হতে হবে
যে ব্যাংক বা যে অধিকর্তা বা অ্যাডভাইজার আপনাকে করছে তার কাছ থেকে আপনার প্রত্যেকটা মানুষকে পুঙ্খানুপুঙ্খ ওই বিমার বৈশিষ্ট্য সম্বন্ধে, তার উপকারিতা সম্বন্ধে, অপকারিতা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জানা উচিত, জেনেই তাহলে আমার একটা বিমা করা উচিত। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, প্যারাসিটামল। প্যারাসিটামল তো বিভিন্ন পাওয়ারের হয়, প্যারাসিটামল 250, প্যারাসিটামল 500, 650, 1000। কোনো একটা বাচ্চার বয়স 2 বছর, তাকে যদি প্যারাসিটামল 1000 দেওয়া হয়, বাচ্চাটা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। আবার যার 102 জ্বর, তাকে প্যারাসিটামল 250 দিলে ওই কোনো কাজ হবে না। তা একটা মানুষের জন্য একটা বিমা প্রয়োজন। সেই মানুষ তার নিজের প্রয়োজন অনুযায়ী তার বিমা অধিকর্তা অথবা ব্যাংক থেকে প্রপার প্ল্যানিং অনুযায়ী তাকে তার বিমাটা নেওয়া উচিত। তাহলে বিমাতে কোনো লোকসান বা ভয় কোনো সম্ভাবনা নেই। ইন্স্যুরেন্স সেক্টর কি জীবিকার দিশা হতে পারে? 1999 সালের পর থেকে 24টা আরো প্রাইভেট সংস্থা ভারতবর্ষে লাইফ ইন্স্যুরেন্সে এসছে। এছাড়া প্রাইভেট ইন্স্যুরেন্সও, প্রাইভেট জেনারেল ইন্স্যুরেন্সে প্রচুর সংস্থা আসছে এবং আগামী দিনে প্রতি বছর 2-4টে করে নতুন ইন্স্যুরেন্স সংস্থা আসছে এবং প্রতিটা ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক বলুন, প্রাইভেট ব্যাংক বলুন, এখন ইন্স্যুরেন্সের বিজনেসে কাজ করছে। এর ফলে ইন্স্যুরেন্সে প্রচুর প্রচুর এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে এবং প্রপার ম্যান পাওয়ার নেই বলে ইন্স্যুরেন্সের লোক নেই, এটাও আমি আপনাকে বলতে পারি। প্রচুর ব্যাংক বা প্রচুর বীমা সংস্থার কাছে এত ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু প্রপার ট্রেনিং আলা আমাদের সাধারণ মানুষ নেই বলে তাকে আমরা এনলিস্ট করতে পারছি না। আগামী 2047 সালের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে ইন্স্যুরেন্স ফর অল, প্রত্যেকটা মানুষের ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক, এটা বিদেশে আছে। এবং এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে 2047 সালে প্রত্যেকটা মানুষের বীমা থাকবে। তার জন্য বিভিন্ন রকম প্রকল্প গভর্নমেন্ট বার করছে এবং গভর্নমেন্ট অন্যান্য সংস্থা বা অন্যান্য কোম্পানিগুলোকে বিভিন্ন রকম লাভের জায়গা দেখাচ্ছে, যাতে তার ভ্যাকেন্সি বাড়ুক, জবের জায়গা বাড়ুক এবং যাতে মানুষ গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি করার পর ইন্স্যুরেন্স সংস্থায় এসে তারা তাদের বাদবাকি জীবনটা এই জীবিকার সঙ্গে থাকতে পারে। আমি এক কথা বলতে পারি প্রচুর 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 জায়গা রয়েছে। ইন্স্যুরেন্সের সাথে ট্যাক্সের কি কোনো সম্পর্ক আছে? একদম, ইন্স্যুরেন্সের সঙ্গেই ট্যাক্সের সম্পর্ক আছে। আমাদের ভারত সরকার বিগত 20 বছর 25 বছর ধরে ইন্স্যুরেন্সে যদি মানুষ ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে সরাসরি ইনকাম ট্যাক্স থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা মানুষকে তার ইনকামের উপর ছাড় দিচ্ছে। আমি সহজ ভাষায় আপনাকে বলি, 80C বলে গভর্নমেন্টের একটি ট্যাক্সের রুল আছে, যেখানে কোনো মানুষ যদি 1.5 লাখ টাকা অব্দি লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করে, তাহলে সেই টাকাটা তার ইনকাম থেকে বাদ চলে যাবে। মানে সেই টাকাটা 1.5 লাখ টাকা তার কম ট্যাক্স দিতে হবে। এটা 80C রুলস। আর একটা রুলস আছে 80D, এটা হচ্ছে মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্সের উপর। সেক্ষেত্রে কেউ যদি কোনো সংস্থা থেকে মেডিক্লেম কেনে, সেক্ষেত্রে 25,000 টাকা থেকে 75,000 টাকা অবধি ট্যাক্স, ইনকাম ট্যাক্স সে বাঁচাতে পারবে সরাসরি। মানে আপনার এখানে 1.5 লাখ টাকা হলো, 80C-তে 80D-তে 75,000 টাকা, টোটাল 2,25,000 টাকা কিন্তু ট্যাক্স মানুষ ইন্স্যুরেন্সের মাধ্যমে করতে পারবে। এটা প্রপার জানার জন্য প্রত্যেকে যার যেটা ট্যাক্স কনসালটেন্ট আছে তার কাছে বিস্তারিত জানতে পারবেন। আজকের দিনে ট্যাক্সটা তো বিশাল বৃহৎ ব্যাপার, 1 মিনিটে এটা বোঝানোর বিষয় না। তার যে ট্যাক্স কনসালটেন্ট আছে তার কাছে সে প্রপার এই বিষয়টা জেনে নেবেন। এছাড়া ইন্স্যুরেন্সে আর একটা বিশাল বড় ছাড়ের বিষয় আছে, সেটা হচ্ছে যে ম্যাচুরিটিটা হবে আমাদের, যে মানে অ্যাকচুয়ালি যে টাকাটা আমরা পাবো, সেটাও আন্ডার সেকশন 10(10)D সেই নিয়ম অনুযায়ী সম্পূর্ণ টাকা আপনার করমুক্ত টাকা, মানে ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি। আমি আপনাকে এটা ছোট্টভাবে বুঝিয়ে দিই। ধরুন আমি একটি টাকা সরাসরি মিউচুয়াল ফান্ডে রেখেছি 10 লাখ টাকা, 20 বছর পরে এই 10 লাখ টাকাটা আমার বেড়ে 70 লক্ষ টাকা হলো, তাহলে আমার প্রফিট হচ্ছে 60 লাখ টাকা। এই 60 লাখ টাকার উপর 1 লাখ টাকা বাদ দিয়ে 59 লাখ টাকার উপর সরকারকে সরাসরি ট্যাক্স দিতে হবে। নাই নাই করে 59 লাখ টাকার উপর ট্যাক্স বলতে নাই নাই করে 9 লাখ টাকা থেকে শুরু করে প্রায় 15 থেকে 20 লাখ টাকা অন ম্যাচুরিটিতে, মানে ম্যাচুরিটির সময় তার ট্যাক্স বাদ দিয়ে সরকার তার হাতে টাকা দেবে। আমরা ধরুন 1 কোটি টাকার লটারি পেলে আমাদের কিন্তু 1 কোটি টাকা হাতে দেয় না, তাই 70 লাখ টাকা, বাদ বাকি 30 লাখ টাকা কিন্তু সরকার ট্যাক্স কেটে নেয়। আমরা যদি ফিক্সড ডিপোজিটও করি, ফিক্সড ডিপোজিটে যে ইন্টারেস্ট আসছে সেই ইন্টারেস্ট থেকেও ট্যাক্স আসবে। আধুনিক যুগে প্রচুর মানুষ, আমাদের গ্রাম বাংলার মানুষ জমি কিনে নিচ্ছে, সেটা এখন কিন্তু প্রত্যেকটা জমির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক থাকছে। প্রত্যেকটা মানুষকে আমি বলবো
যে জমি কেনার সঙ্গে সঙ্গে একজন ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করুন, যাতে জমির কি ট্যাক্সের নিয়মাবলী জানুন। কারণ আধুনিক যুগে জমি বেচলে কিন্তু তার বড় বড় টাকার ট্যাক্স ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তার বাড়িতে চিঠি আসছে। এই জমির সঙ্গে যে ট্যাক্স সরাসরি কিন্তু রিলেটেড, এটাকে আমাদের ট্যাক্সের ভাষায় বলে লং টার্ম ক্যাপিটাল গেইন বা এলটিসিজি। এই টাকাটা কিন্তু বৃহৎ টাকা। মানুষ 1 কোটি টাকা 2 কোটি টাকা জমি কিনে নিচ্ছে, 10 কোটি টাকা বেচছে, এই 8 কোটি টাকার উপর যখন বড় টাকা ট্যাক্স পড়ে যাবে, আপনাদের মাথায় কিন্তু চিন্তা চলে আসবে। তাই প্রত্যেকটা মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে ট্যাক্সে জমি কেনার সঙ্গে সঙ্গে একজন ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করুন বা একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করুন যে এতে কি লাভ ক্ষতি হতে পারে। কিন্তু আমাদের ইন্স্যুরেন্সের মাধ্যমে, লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে যে ইনভেস্টমেন্টগুলো আজকে হচ্ছে, এখনো অবধি আন্ডার সেকশন 10(10)D আছে বলে সম্পূর্ণ টাকা করমুক্ত। সে যদি 1 কোটি টাকা 2 কোটি টাকা 5 কোটি টাকাও ম্যাচুরিটি পায়, সরকার ওখানে 1 টাকাও ট্যাক্স নিতে পারবে না। আজকের দিনে বড় প্রোফাইল বা বড় ইনকাম ট্যাক্স ব্র্যাকেটে, আমরা বলতে পারি ডাক্তার, লয়ার, যারা বড় ইনকাম ট্যাক্স ব্র্যাকেটে আছেন, তারা কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে ইনভেস্টমেন্ট করছে, যাতে সে তার বৃহৎ পরিমাণ ট্যাক্স ম্যাচুরিটিতে যে ট্যাক্সটা সে বাঁচাতে পারে। একদম। তো অনেকেই ভাবেন বা মনে করেন যে লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স নিলাম, কিন্তু ঈশ্বরের কৃপায় কিছুই হলো না, তো পুরো টাকাটাই তো তাহলে মার যাবে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা আপনি ঠিকই বলেছেন। এটা আজকের দিনে এই ধরনের মানসিকতার মানুষ আছে বা এখনো ভাবে। কিন্তু আপনি বলুন তো, আজকের দিনে প্রচুর মানুষ দিনে 100 টাকার সিগারেট খাচ্ছে, 500 1000 টাকার আমরা পানশালায় বসে আমরা ড্রিঙ্ক করছি। প্রচুর মানুষ, মানে অনেকেই আছে ড্রিঙ্ক করে বা ফাস্ট ফুডের পিছনে দিনে 150-200 টাকা খরচা করে। মাস গেলে 6,000 টাকা সে খরচা হচ্ছে, বছর গেলে 72,000 টাকা। সেখান থেকে কিছু পাওয়া যাচ্ছে? সে ড্রিঙ্ক করুক বা স্মোক করুক বা ফাস্ট ফুড করুক, সেখানে কিছু তো পাচ্ছেই না। 50 থেকে 70 হাজার টাকা যেটা বছরে তারা ব্যয় করছে, সেখান থেকে তো কিছু পাচ্ছেই না, বরং সে মৃত্যুকে আরো 5 থেকে 10 বছর 15 বছর আগিয়ে আনছে। আমি যদি টানা 6টা সিগারেট খাই প্রতিদিন, আমার কিন্তু 10 বছর আমার কিন্তু আয়ু কমে আসছে। আমি 15 বছর 10 বছর ধরে যদি স্মোক করি, আমার আয়ু কিন্তু 10-15 বছর আমি কমিয়ে আনছি। এবার বিভিন্ন ধরনের হেলথ ইস্যুও দেখা যাচ্ছে। হেলথ ইস্যু দেখা যাচ্ছে, কারোর লিভারের সমস্যা হচ্ছে, কারোর হার্টের সমস্যা হচ্ছে। এখন তো আপনি দেখতেই পারবেন 40 থেকে 50 বছরের মধ্যে প্রচুর মানুষের কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রচুর মানুষের বেড়ে গেছে। ঠিক আছে, কারণ তার লাইফস্টাইলের জন্য তারা যোগা করছে না, মাঠে হাঁটতে যাচ্ছে না, জিমে যাচ্ছে না, বরং তারা স্মোকিং করছে অথবা ড্রিঙ্কস করছে বা ফাস্ট ফুড খাচ্ছে, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক ব্যয় করে থাকি যেটা আমাদের অপ্রয়োজনীয়। কিন্তু ইন্স্যুরেন্স হয়তো ফেরত পাচ্ছে না, কিন্তু যখন ফেরত পাবে সেটা কয়েকশো গুণ ফেরত দেবে। আজকে মাসে 500 টাকা মেডিক্লেম করে সে কিন্তু 5 লাখ টাকার 5 লক্ষ টাকার বীমা পাচ্ছে, অথবা দিনে 20 টাকা করে করলে 50 লক্ষ টাকার আমরা কিন্তু টার্ম ইন্স্যুরেন্স তাকে provide। আজকে 20 টাকায় 2 কাপ চা হয়, কোনো ভালো জায়গায় চা খেতে গেলে 2 কাপ চা 20 টাকা হয়। সেই 2 কাপ চা যদি না খেয়ে আমি আমার ফ্যামিলির জন্য 50 লাখ টাকা টার্ম ইন্স্যুরেন্স করি, এটা কিন্তু ফ্যামিলির একটা ছাতার মতো কাজ করবে, যে কখনো যদি আগামী 30-40 বছরের মধ্যে কিছু হয়, ফ্যামিলিটার হাতে কিন্তু 50 লাখ টাকা সেই ইন্স্যুরেন্স কোম্পানি এসে ভগবানের মতো এসে দেবে। তো সেই সময় ওই 50 লাখ টাকা ফ্যামিলির কাছে প্রচুর, মানে 5 কোটি টাকা সমতুল্য হয়ে যায়, আমরা বিভিন্ন সময় দেখেছি। তা ইন্স্যুরেন্সের টাকা হয়তো ফেরত পাওয়া যায় না, আমরা সেরকম ড্রিঙ্ক বা স্মোকিং এর টাকাও ফেরত পাওয়া যায় না, কিন্তু ইন্স্যুরেন্স বিপদের দিনে ত্রাতা হিসাবে কাজ করে। একদম। আমরা চলে এসেছি এপিসোডের শেষের দিকে। এবার আমরা দাদার সাথে কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তর করে নেব। আপনি রেডি তো দাদা? একদম। 60+ দের জন্য কোন কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স করানো উচিত? অ্যাকচুয়ালি লাইফ ইন্স্যুরেন্সকে আমাদের আম বাঙালি বা আম ভারতীয়রা একটু ইগনোরই করে। যে কোনো কোম্পানি বা যে কোনো বীমা সংস্থা কিছু বীমা সংস্থা 55-এর উপর ইন্স্যুরেন্স বন্ধ করে দেয়। 60-এর উপর তো পাওয়াই যাবে না, আপনাকে ইন্স্যুরেন্স করতে গেলে 50-এর মধ্যেই করতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের ভাষায় বলে মানুষ ইন্স্যুরেন্সকে ডিনাই করে, কিন্তু 50 পেরিয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি মানুষকে ডিনাই করে দেয় তাকে ইন্স্যুরেন্স নেওয়ার জন্য। 50-এর উপর ইন্স্যুরেন্স নেওয়া যায় না, কোনো লাইফ ইন্স্যুরেন্স 50-এর উপর নেওয়া যাবে না। আর আপনি যদি বলে মেডিক্লেম, হ্যাঁ মেডিক্লেম 60-এর উপরেও নেওয়া যেতে পারে, কিন্তু তাকে শারীরিকভাবে ফিট হয়ে যাবে। তার শরীরে যদি কোনো বৃহৎ রোগ বা কোনো রোগ ধরে যায়, তখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তাকে আমাকে ইন্স্যুরেন্স দেবে না। আমাকে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স হোক বা মেডিক্লেম হোক, আমাকে অল্প বয়সেই এটা নিতে হবে।
ফ্যামিলি ইন্স্যুরেন্স নিলে কোনটা নেওয়া উচিত? ফ্যামিলি ইন্স্যুরেন্স বলতে আপনার বিভিন্ন রকম মেডিক্লেম কোম্পানি আছে, ঠিক আছে। ফ্যামিলি ফ্লোটার বলে একটা মেডিক্লেম প্রসেস আছে। ফ্যামিলি ফ্লোটার নিলে আমাদের অ্যাভারেজে নর্মালের চেয়ে অনেক কম টাকা পড়ে। যে কোনো ভালো ইন্স্যুরেন্স কোম্পানি আপনি ফ্যামিলি ফ্লোটার নিতে পারেন, এবং সেখানে আপনার অনেক বেশি ফেসিলিটি থাকে। হেলথ চেক আপের জন্য বেশি টাকা পাওয়া যায়, আপনার হসপিটালাইজেশনের জন্য বেশি টাকা পাওয়া যায়, এবং আমার গড়ে গড়ে ধরুন একজনের 7,000 টাকা পড়ছে, 4 জনের 28,000 টাকা পড়ার কথা, সেক্ষেত্রে সেটা 18-19,000 টাকাতেই হয়ে যায়। আমার অ্যাভারেজ অনেক ফ্যামিলি ইন্স্যুরেন্স অনেক কম টাকা পাওয়া যায়। আপনি কোনটা প্রেফার করেন, এলআইসি নাকি অন্য কোনো বীমা? এটা একটা কঠিন কোশ্চেন। আপনাদের চ্যানেলে আমাকে ডেকেছেন, আমি কোনো অর্গানাইজেশন নাম বলবো না। প্রত্যেকটা কোম্পানি ভালো, এলআইসি ভালো অন্য কোম্পানি খারাপ, বা অন্য কোম্পানি ভালো এলআইসি ভালো ভালো না, এরকম কোনো ব্যাপার নেই। যে মানুষটা করবে 4-5টা কোম্পানি দেখে বিচার করে, তার নিয়ারেস্ট ব্রাঞ্চ আছে, নিয়ারেস্ট সার্ভিস দেওয়ার জায়গা আছে, এবং যার কাছে করছেন, যে অ্যাডভাইজার করছে বা যে এজেন্টের কাছে আপনি করছেন বা যে ব্যাংকে করছেন, তার ব্যবহার এবং তার নলেজ দেখেই বীমা নেওয়া উচিত। কোম্পানি এখানে কোনো ম্যাটার করে না, ঠিক আছে। যে এজেন্ট বা যে অ্যাডভাইজার বা যে ব্যাংকের কর্মীর কাছে আপনি করছেন, তার নলেজ, তার ব্যবহার এবং তার সার্ভিস দেখেই নেওয়া উচিত। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি কাকে আপনার জীবনের আইডল বা আদর্শ মনে করেন? ইন্স্যুরেন্স জগতে বা ফাইন্যান্সিয়াল জগতে একজন আছে, এবং নর্মাল জীবনে একজন আছে। সর্বোপরি বাবা মা তো সবার আইডল থাকেই, এবং আর যদি ফাইন্যান্সিয়াল জগতে বলতে চান তাহলে সিদ্ধার্থ চ্যাটার্জি যিনি আছেন, বাংলায় সবাই তাকে চেনে সিদ্ধার্থ চ্যাটার্জি বলে, যিনি তোপসের রোলেও করেছিলেন, ফেলুদা তোপসে, তাকেই আমি। তো অনেক ধন্যবাদ দাদাকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আজকে আমাদের সাথে ছিলেন অভিজ্ঞ বীমা বিশেষজ্ঞ সাক্ষ্য মিত্র মহাশয়। আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আমরা আবার ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার। নমস্কার।